বন্ধুরা, ফিফা 2026-এর জন্য যে স্টেডিয়ামটিকে সবথেকে বেশি পছন্দের হিসেবে ধরা হচ্ছে সেটি হচ্ছে টেক্সাসের আর্লিংটন শহরে অবস্থিত AT&T স্টেডিয়াম। প্রায় 30 লাখ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল স্টেডিয়াম একসঙ্গে 80,000 দর্শকের বসার ব্যবস্থা করতে পারে। এর ভেতরের আয়তন 30 লাখ ঘনমিটার, অর্থাৎ এর ভেতরে গিজার পুরো পিরামিডও রাখা সম্ভব। তারপরও হাজার হাজার মানুষ বসতে পারবে। উচ্চতার দিক থেকে হিসাব করলে স্ট্যাচু অফ লিবার্টিকে এর ভেতরে দাঁড় করালেও সেটি ছাদ স্পর্শ করতে পারবে না। যখন আমরা এই স্টেডিয়ামটির দিকে তাকাই এবং এর বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করি, তখন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে কষ্ট হয় যে এটি কিভাবে নির্মাণ করা হয়েছে। 400 মিটার দীর্ঘ দুটি আর্চ, তাও আবার কোনো পিলার ছাড়া, 1500 টন ওজনের রিট্র্যাক্টেবল ছাদ, কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং 12 তলা ভবনের সমান উচ্চতার দুটি কাচের স্লাইডিং দরজা, সবকিছুই যেন প্রকৌশলের এক বিস্ময়। এই সব চ্যালেঞ্জ শুরু হয় 2006 সালে, যখন আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ বা NFL এর টেক্সাসের একটি নতুন স্টেডিয়ামের প্রয়োজন হয়। আমেরিকান ফুটবল দল ডালাস কাউবয়েজের দাবি ছিল এমন একটি স্টেডিয়াম নির্মাণ করতে হবে যা শুধু বছরে 8 থেকে 10টি ফুটবল ম্যাচের জন্য ব্যবহৃত হবে না, বরং সারা বছর ধরে আয় উপার্জন করতে পারবে। টেক্সাস এমন একটি অঞ্চল যা শীতকালে তীব্র ঝড় এবং গ্রীষ্মকালে প্রখর রোদের জন্য পরিচিত। ফলে সারা বছর ব্যবহারযোগ্য স্টেডিয়াম মানে সেটি হতে হবে ইনডোর এবং সম্পূর্ণ ক্লাইমেট কন্ট্রোলড। সাধারণত কোনো বড় স্থাপনার উপরে ছাদ নির্মাণ করতে হলে পিলার ব্যবহার করা হয়, কিন্তু স্টেডিয়ামের ভেতরে পিলার থাকলে তা দর্শকদের খেলা দেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এটাই ছিল স্থপতি ব্রায়ান ট্রুবের প্রথম এবং সবথেকে বড় চ্যালেঞ্জ। এই প্রকল্পে তিনি তার কর্মজীবনের সবথেকে কঠিন পরীক্ষাগুলোর মুখোমুখি হন। তাকে এমন একটি নকশা তৈরি করতে হতো যেখানে কোনো পিলারই থাকবে না। তবে ব্রায়ানের জন্য চ্যালেঞ্জ শুধু পিলারবিহীন ছাদ নির্মাণে সীমাবদ্ধ ছিল না। সেই ছাদের ওপরে শুধু 1500 টন ওজনের রিট্র্যাক্টেবল ছাদই থাকবে না, ঝুলিয়ে রাখা হবে বিশ্বের সবথেকে ভারী LED স্ক্রিনও, যার একার ওজনই হবে 6 লাখ কেজি, অর্থাৎ মোট ওজন দাঁড়াবে 2100 টনের বেশি। এই সমস্যার সমাধান লুকিয়েছিল ইতিহাসের এমন একটি কাঠামোর মধ্যে যেটিকে আজ প্রায় সবাই ভুলে গেছে। 1875 সালে প্রকৌশলীরা পর্তুগালে একটি রেলপথ নির্মাণ করেছিলেন, কিন্তু ডৌরো নদীর তীরে এসে তাদের কাজ থেমে যায়। 170 মিটার প্রশস্ত এবং 20 মিটার গভীর এই নদীতে তখন পানির প্রবাহ ছিল অত্যন্ত তীব্র। ফলে এখানে সেতু নির্মাণের জন্য নদীর মাঝে পিলার বসানো সম্ভব ছিল না। এই সমস্যার সমাধানের জন্য ডাকা হয় ফরাসি প্রকৌশলী গুস্তাভ আইফেলকে। তিনি নদীর দুই তীরের উপরে ভর করে এমন একটি প্যারাবোলিক আর্চ নকশা করেন যার জন্য কোনো পিলারের প্রয়োজন হবে না। সে সময় এত বড় একটি আর্চ নির্মাণ অসম্ভব বলে মনে করা হচ্ছিল, কিন্তু আইফেল সবাইকে ভুল প্রমাণ করেছিলেন। শুধু আর্চের নকশায় সেতুর ওজন বহন করছিল না, ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এর ভেতরে অসংখ্য ছোট ছোট ত্রিভুজাকার কাঠামো রয়েছে। আর এই ত্রিভুজগুলোই ছিল পুরো আর্চের শক্তির মূল রহস্য। কারণ ত্রিভুজ পৃথিবীর একমাত্র জ্যামিতিক আকৃতি, যার উপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন সেটি ভেঙে যেতে পারে, কিন্তু নিজের আকৃতি পরিবর্তন করে না। এই ত্রিভুজ ভিত্তিক কাঠামোকে প্রকৌশল বিদ্যার ভাষায় বলা হয় ট্রাস্ট সিস্টেম। আর গুস্তাভ আইফেলের এই আবিষ্কারই টেক্সাসের AT&T স্টেডিয়ামেও ব্যবহার করা হয়েছিল, তবে অনেক বৃহৎ পরিসরে। সেখানে নির্মাণ করা হয় 1400 ফুট দীর্ঘ দুটি বিশাল আর্চ, যার পুরুত্ব রাখা হয় 14 ফুট এবং গভীরতা 35 ফুট। এই আর্চগুলোর সম্পূর্ণ ওজন স্থানান্তর করা হয় 400 মিটার দূরত্বে নির্মিত 4টি বিশাল কংক্রিটের অ্যাবাটমেন্টের ওপরে। প্রতিটি অ্যাবাটমেন্টে এত পরিমাণ কংক্রিট ব্যবহার করা হয়েছে যা 200 গজ আয়তনের 200টি বাড়ি নির্মাণের জন্য যথেষ্ট। আর যেহেতু আর্চগুলো স্টিল দিয়ে তৈরি ছিল, যা টেক্সাসের তীব্র গরমে প্রসারিত হয়ে কংক্রিট পর্যন্ত ফাটিয়ে দিতে পারত, তাই স্টিল এবং অ্যাবাটমেন্টের মাঝখানে এক্সপ্যানশন জয়েন্ট বসানো হয়। এই জয়েন্টগুলো স্টেডিয়ামকে যেন শ্বাস নেওয়ার সুযোগ দেয়। প্রায় 8 মাস পর ছাদের নির্মাণ কাজ সম্পন্ন হয়। কোনো পিলার ছাড়াই একটি উন্মুক্ত দৃশ্যের স্টেডিয়ামের ছাদ প্রস্তুত ছিল। এর মাঝখানে রাখা হয় একটি আইকনিক আয়তাকার খোলা অংশ, যা ডালাস কাউবয়েজের পুরনো স্টেডিয়ামের স্মৃতিচিহ্ন ছিল। তবে AT&T স্টেডিয়ামের এই খোলা অংশটিকে সব ধরনের আবহাওয়ার মোকাবেলা করার জন্য একটি খোলা বন্ধ করা যায় এমন ছাদ দিয়ে ঢেকে দিতে হতো। কিন্তু এই কাজ যে এত কঠিন হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। রিট্র্যাক্টেবল ছাদের প্যানেলগুলোর মোট ওজন ছিল পৃথিবীর সবথেকে বড় প্রাণী
ব্লু হোয়েলের ওজনের প্রায় 10 গুণ। এই বিশাল প্যানেলগুলোকে ঢালু আর্চের উপরে খুলে ও বন্ধ করা ছিল অত্যন্ত কঠিন একটি কাজ। স্বাভাবিকভাবেই ছাদ খোলার সময় মাধ্যাকর্ষণের কারণে সেটিকে নিয়ন্ত্রণ করতে হতো, আর বন্ধ করার সময় মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করে যেন 10টি ব্লু হোয়েলকে উপরে তোলা হচ্ছে। এই সমস্যার সমাধানে প্রথমে ছাদের প্যানেলগুলোকে 2টি সমান অংশে ভাগ করা হয়, যাতে ছাদ খোলার সময় ট্রাসের দুই পাশে সমান ওজন পড়ে। এখন যদি এগুলো খোলা ও বন্ধ করার জন্য ভারী উইঞ্চ ব্যবহার করা হতো, তাহলে 1500 টনের ওজন তোলার জন্য আরও অন্তত 3000 টনের উইঞ্চ যোগ করতে হতো। আর যদি কোনো একটি উইঞ্চ সামান্য ভিন্ন গতিতে একটি প্যানেল সরাতো, তাহলে পুরো ট্রাসের ভারসাম্য নষ্ট হয়ে যেত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তার উপর যদি উইঞ্চের স্টিলের তার ছিঁড়ে যেত, তাহলে তা হতো এক ভয়াবহ বিপর্যয়। এই সমস্যার সমাধানের জন্য প্রকৌশলীরা 150 বছর পুরনো একটি আবিষ্কারের দিকে ফিরে যান, যার উদ্ভাবক কোনো প্রকৌশলী ছিলেন না। 19বিংশ শতাব্দীতে সিলভেস্টার মার্শ নামের এক ব্যবসায়ী ছিলেন, যার মাংস প্রক্রিয়াজাতকরণের ব্যবসা ছিল। তিনি পাহাড়ে চড়ার প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। তিনি নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটন নামের পাহাড়ে তিনি প্রায় যেতেন। এই পাহাড়ে ওঠা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না, আর এই কারণে অধিকাংশ পর্যটক নিচ থেকে ফিরে যেতেন। 1869 সালে মার্শ এমন এক ধরনের রেলপথ নকশা করেন, যাকে রাক রেলওয়ে বলা হয়। এতে রেলের মাঝখানে একটি র্যাক থাকে, যার সঙ্গে গিয়ারের দাঁত আটকে যেতে পারে। রেলের অংশটিকে বলা হয় রাক, আর ট্রেনের গিয়ারযুক্ত অংশটিকে বলা হয় পিনিয়ন। ফলে ট্রেন কোনো রকম পিছলে না গিয়ে সহজেই খাড়া পাহাড়ে বয়ে উঠতে পারত। ট্রেন যাতে পেছনের দিকে গড়িয়ে না যায়, সেজন্য পিনিয়নের ওপরে একটি লক বসানো হয়েছিল, যা সেটিকে কেবল একদিকে ঘুরতে দিত। আপনি যদি কখনো কক রেলওয়ে বা রোলার কোস্টারে চড়ে থাকেন, তাহলে উপরে ওঠার সময় যে টকটক শব্দ শোনা যায়, সেটি এই লক ব্যবস্থারই শব্দ। এই অসাধারণ আবিষ্কারের নাম ছিল রাক অ্যান্ড পিনিয়ন। এটি অ্যান্টি স্টেডিয়ামের রিট্রাক্টেবল ছাদের জন্য এই র্যাক অ্যান্ড পিনিয়ন সিস্টেম ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্টেডিয়ামের ছাদের উপরে যে লাইনটি দেখা যায়, সেটি হলো রাক বা ট্র্যাক, যার উপর শক্ত গ্রিপের সাহায্যে প্যানেলগুলো সহজে চলাচল করতে পারে। এই ব্যবস্থার জন্য শক্তিশালী হর্স পাওয়ারের 130টি মোটর ব্যবহার করা হয়েছে, যা ছাদ বন্ধ করার সময় পিনিয়নকে শক্তি সরবরাহ করে এবং খোলার সময় ব্রেক হিসেবে কাজ করে। আর যেহেতু গিয়ারের আকার নির্দিষ্ট থাকে, তাই দুই পাশের ছাদ প্যানেল সমান গতিতে খোলে এবং বন্ধ হয়। এই ট্রাসের দুই পাশে সমান ওজন বজায় থাকে। এটি অ্যান্টি স্টেডিয়ামের এই রিট্রাক্টেবল ছাদ পুরোপুরি খুলতে প্রায় 12 মিনিট সময় লাগে। এত বড় একটি স্টেডিয়ামকে গ্রীষ্মকালে ঠান্ডা রাখা কোনো সাধারণ কাজ ছিল না। বন্ধ অবস্থায় স্টেডিয়ামের অভ্যন্তরীণ আয়তন প্রায় 30 লাখ ঘনমিটার, যা অবিশ্বাস্যভাবে প্রায় 75,000 সাধারণ কক্ষের সমান। এত বিশাল জায়গা ঠান্ডা রাখা মানে যেন 3টি ব্রুজ খলিফা ভবনকে ওপর থেকে নিচ পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রিত রাখা। সাধারণত আমরা 1 টন বা 2 টন বা সর্বোচ্চ 4 টনের এয়ার কন্ডিশনের কথা শুনে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই স্টেডিয়ামে 11,000 টনের একটি বিশাল চিলার স্থাপন করা হয়েছে। এর বায়ু চলাচলের ডকগুলোর ব্যাসই প্রায় 6 ফুট। পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী ঠান্ডা বাতাস ভারী হওয়ায় এটির ওপর থেকে নিচে নেমে আসে। ডকগুলো থেকে ঠান্ডা বাতাস ছেড়ে দেওয়া হয়, যা দর্শকদের ওপর দিয়ে মাঠের দিকে নেমে আসে। অন্যদিকে গরম বাতাস হালকা হওয়ায় ওপরের খালি জায়গায় জমা হয় এবং পরে তা পুনরায় রিসাইকেল করা হয়। দর্শকদের অভিজ্ঞতাকে আরো অসাধারণ করে তুলতে এটি অ্যান্টি স্টেডিয়ামে সেই সময় বিশ্বের সবথেকে বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছিল। এই স্ক্রিনের মোট ওজন প্রায় 6 লাখ কেজি এবং এতে 1 কোটিরও বেশি এলইডি বসানো হয়েছে। 10 তলা ভবনের সমান উচ্চতার এই স্ক্রিনটিকে মাঠের 50 মিটার উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। চারিদিক থেকে দৃশ্যমান করার জন্য এর মোট পৃষ্ঠের আয়তন প্রায় 3000 গজের একটি প্লটের সমান। আপনি স্টেডিয়ামের যে প্রান্তে বসুন না কেন, এই স্ক্রিন সহজেই দেখতে পাবেন। স্টেডিয়ামের দরজাগুলো কম বিস্ময়কর নয়। এগুলো 12 তলা ভবনের সমান উচ্চতার কাচের দরজা। এক টুকরো কাচ দিয়ে নয়, বরং অনেকগুলো ছোট প্যানেল যুক্ত করে এগুলো তৈরি করা হয়েছে। প্রতিটি প্যানেলের ওজন প্রায় 86,000 কেজি। এই ইনসুলেটেড কাচের দরজাগুলো একই রাক অ্যান্ড পিনিয়ন ব্যবস্থার মাধ্যমে খোলে এবং বন্ধ হয়। বিশাল এই দরজাগুলো সম্পূর্ণ খুলতে বা বন্ধ হতে প্রায় 18 মিনিট সময় লাগে। এবার আসা যাক মূল জায়গায়,
যেখানে খেলা অনুষ্ঠিত হবে। AT&T স্টেডিয়ামে কংক্রিটের উপরে টার্ফ বসানো হয়েছে, যাতে এখানে শুধু ফুটবলই নয়, টার্ফ সরিয়ে অন্যান্য খেলাও আয়োজন করা যায়। কিন্তু এখন ফিফার জন্য স্টেডিয়াম কর্তৃপক্ষ নতুন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। ফিফার নিয়ম অনুযায়ী ফুটবল ম্যাচ অবশ্যই প্রাকৃতিক ঘাসের মাঠে অনুষ্ঠিত হবে, কৃত্রিম টার্ফে নয়। এই শর্ত পূরণের জন্য ডালাস কাউবয়েজ $300 মিলিয়ন একটি বিশেষ বাজেট বরাদ্দ করেছে। কিন্তু প্রশ্ন হলো, কংক্রিটের মেঝের ওপরে প্রাকৃতিক ঘাস কিভাবে জন্মানো হবে? স্টেডিয়ামের ছাদ পুরোপুরি খোলে না, ফলে সব ঘাস সমানভাবে সূর্যের আলো পায় না। এজন্য মাঠকে প্রায় 6 ইঞ্চি উঁচু করা হয়েছে। ঘাসের অতিরিক্ত পানি বের করার জন্য নিচে বিশেষ ড্রেনেজ ব্যবস্থা বসানো হয়েছে। এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করতে কৃত্রিম ইউভি লাইট স্থাপন করা হয়েছে। স্টেডিয়াম কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী ঘাস স্টেডিয়ামের ভেতরে নয়, বরং কলোরাডোর একটি খামারে উৎপাদন করা হবে। এরপর ম্যাচের আগে রেফ্রিজারেট ট্র্যাকে করে এনে মাঠে স্থাপন করা হবে। পাশাপাশি স্টেডিয়ামের মূল ধারণ ক্ষমতা 80,000 থেকে বাড়িয়ে 94,000-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ফিফা বিশ্বকাপ উপলক্ষে AT&T স্টেডিয়ামে মোট 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ম্যাচটি 14 জুন অনুষ্ঠিত হবে এবং বিশ্বকাপের সেমিফাইনালও 14 জুলাই এখানে অনুষ্ঠিত হবে। এরপর প্রাকৃতিক ঘাস সরিয়ে আবার কৃত্রিম টার্ফ বসিয়ে দেওয়া হবে। দেখতেই পেলেন স্টেডিয়ামটি কত অ্যাডভান্স একটি স্টেডিয়াম। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।